হ্যালো এন্ড ওয়েলকাম টু গ্লোব টিভি। আপনারা আজকের আমাদের গ্লোব টিভি প্রোগ্রাম যে যেখান থেকে আমাদের সাথে গ্লোব টিভির সাথে আমাদের গেস্টদের সাথে সময় স্পেন্ড করবেন, আপনাদের সবাইকে আমাদের গ্লোব টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বাই দ্য ওয়ে, আজকে আমার এই জায়গায় থাকার কথা ছিল না, হোস্টিং করার কথা ছিল না। আমি হোস্ট না, আমি একজন ফিল্ম ডাইরেক্টর। তারপরেও আজকে কোনো একটা কারণে আমি আমাদের শ্রদ্ধেয় গুলজার ভাই ও নুরুল ইসলাম ভাই যেহেতু গেস্ট হিসেবে থাকবেন, তো আমি মনে করিনি যে আমিও গেস্ট হিসেবে ওদের সাথে এসে আমি কম্পিটিশন করি, কারণ ওরা আমার অনেক মুরব্বী, অনেক শ্রদ্ধেয় দুজন দুজন সিনিয়র ডাইরেক্টর, যার জন্য আমি আজকে হোস্ট হিসাবে আপনাদের সাথে এসেছি। এনিওয়ে, আজকে আমরা আপনাদের সাথে আড্ডা দিব, অনেক কথা বলবো, অনেক কিছু নিয়ে কথা বলবো, অনেক মজার ব্যাপার, অনেক অনেক কিছু নিয়ে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আমরা পরিচিত হয়ে নেই আমাদের বাংলাদেশের কিংবদন্তি ডাইরেক্টর, আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ান অফ দা পরিচালক সমিতির প্রেসিডেন্ট, আমাদের মুশফিকুর রহমান গুলজার ভাই। ধন্যবাদ। হ্যালো। দেন এগেইন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আরেকজন লন্ডনের, যাকে প্রত্যেকটা টিভি চ্যানেল খুললেই দেখা যায় যে প্রিয় মুখ, এবং আমাদের গ্লোব টিভির ওয়ান অফ দা ডাইরেক্টর নুরুল ইসলাম ভাই। সালামালাইকুম গুলজার ভাই এবং তাজ ভাই। আপনারা দুজনেই কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। এই করোনার এই ঝামেলার মধ্যে ভালো আছে, এখনো কোন রকম আক্রান্ত হইনি, এটি সুসংবাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরাও আছি ভালো এখন পর্যন্ত। আমাদের অনেক অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, পরিচিত জন চলে গেছেন, তবে আমরা আছি ভালো, এখনো এই চলতেছে আর কি। রাইট। আমরা জানি যে আসলে করোনা কোভিড-19 জন্য আমাদের অনেকেরই মেন্টালি ফিজিক্যালি একটা চেঞ্জ চলে আসছে, কারণ আমরা যারা কাজ করি, আমরা বিভিন্ন সেক্টরে আসি, আমাদের একটা কাজের একটা রুটিন থাকে, সেটাও টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। বাসায় থাকতে হচ্ছে, মেন্টালি যে আমাদের যে একটা প্রিপারেশন থাকে প্রত্যেক দিন, সকালে উঠা, অফিসে যাওয়া, বাসায় আসা, ডিনার করা, এভরিথিং টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের কি এরকম কোনো কিছু চেঞ্জ হয়েছে না আগের মতনই আছেন? দুজনের কাছেই প্রশ্ন। কি আমাদের এখানে? হ্যালো না, বললাম যে কোভিড-19 আপনাদের দুজনের মধ্যে কোনো কি এফেক্ট নিয়ে আসছে? না, আমাদের নুরুল ইসলাম ভাই এবং গুলজার ভাই। আমাদের এই কোভিড-19 যে একটা ধকল দিছে এবং আমাদের সমস্ত কাজকর্মকে যেভাবে স্থবির করে দিয়েছে, তাতে আমাদের পুরা প্রফেশনের উপরই বলা যায় যে একটা পরিবর্তন এসেছে। এবং আমাদের পুরা চলচ্চিত্র শিল্পই শুধু নয়, আমাদের দেশের সার্বিক অবস্থা সমস্ত ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এসেছে এবং আমাদের মানসিকতার অনেক পরিবর্তন এসেছে এর মধ্যে। কারণ ইতিমধ্যে আমাদের অনেকেই, আমাদের সহকর্মীরা আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়েছে, কেউ এখনো সুস্থ হয়নি, কেউ বা মারা গেছে। সব মিলাই আমরা একটা অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে আছি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ গুলজার ভাই। আমি প্রথমেই বলছি যে আমি আজকে অত্যন্ত সৌভাগ্যবান। তাজ ভাই, আমি নিজে একজন নগণ্য ব্যক্তি, আর এত বড় একজন গুণী মানুষ, চলচ্চিত্র সমিতির সভাপতি আমাদের মুশফিকুর রহমান গুলজার ভাইয়ের সাথে আমি গেস্ট হওয়াটা আমি নিজেকে ধন্য মনে করছি। এত গুণী মানুষের সাথে কথা বলবো, এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার। গুলজার ভাই কিছু মনে করবেন না। আর আপনি আজকে শোতে, আপনাকে পেয়েছি, অনেক ধন্যবাদ। আর তাজ ভাই যেটা বলছেন যে আমরা তো লন্ডনে, ওরকম কিছু না, আসলে বড় কিছু না, আমরা সবাই সমান। তার মধ্যে কেউ এক একটা পেশা বেছে নেয়, কারো কোনো দায়িত্ব আলাদা হয়, সেজন্য বড় করে দেখার কিছু নেই, আমরা স্বাভাবিকভাবে কথা বলতে পারি। থ্যাংক ইউ গুলজার ভাই। আর তাজ ভাই, বিশেষ করে আমরা লন্ডনে যারা ছোটখাটো অভিনয় করতাম, অভিনয় শিল্পের সাথে জড়িত,
আম, মঞ্চ বলেন, টেলিভিশন বলেন, যেভাবে ছিলাম, আমাদের মধ্যে এই কোভিড-19টা অনেক পরিবর্তন নিয়ে আসছে। আমাদের এখানে শুটিং বন্ধ হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, কলরব নেই আগের মতো, আড্ডা নেই, প্রোডাকশন সব যে ধরনের প্রোডাকশন ছিল সবগুলো এখন সীমিত হয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের মধ্যে একটা এফেক্ট দারুণ। আর সামাজিকভাবেও আমরা ঘরে বন্দি অবস্থায় আছি, আমরা তো কারোর সাথে যেতে পারছি না, যোগাযোগ হচ্ছে না, এই টেলিফোন আর এখন এই জুমের মধ্যে আমরা আছি। এটা আমরা দুঃখজনক ব্যাপার, প্রোডাকশন গুলা হচ্ছে না, এটাই এফেক্ট করেছে আমাদের সবার মধ্যে। আমি শুনতে পাই না, শেষ আসলে কথাটা এটা শুনতে পাইনি, শেষ কথাটা শুনতে পাইনি। হ্যাঁ, গুলজার ভাই, যেটা বলছিলাম যে আমাদের লন্ডনে বিশেষ করে যে প্রোডাকশন গুলা হতো, আম, হ্যাঁ মঞ্চ নাটক বলেন বা টেলিভিশনের জন্য প্রোডাকশন বলেন বা ফিল্মের জন্য, হ্যাঁ হ্যাঁ এগুলা কোভিড-19 এর জন্য পুরোপুরি বন্ধ হয়ে আছে। এখন তো হ্যাঁ সামাজিকভাবে এখানে কঠোর আইন, কোথাও যাওয়া যাচ্ছে হ্যাঁ না, কোনো ধরনের শুটিং হ্যাঁ এর ব্যবস্থা হচ্ছে না। তো এটা আমাদের মধ্যে হ্যাঁ এবং দর্শকদের মধ্যেও একটা দারুণ এফেক্ট নিয়ে আসছে। জানি না কবে সেটা শুরু করবো আমরা। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক যে অবস্থা সারা বিশ্ব জুড়ে আপনারা একটা ভয়াবহ রূপ নিয়েছে। আমাদের তো এখানে আমরা দীর্ঘদিন ধরে গত প্রায় 6 মাস ধরে আমাদের সিনেমা হলগুলো বন্ধ, আমাদের স্টেজ সব জায়গা বন্ধ ছিল, আমাদের নাটক হয়ে মঞ্চস্থ হয় নাই ইদানিং, আমাদের শুটিং বন্ধ ছিল, আমাদের মানে কি বলবো যে একেবারে টোটাল কাজকর্মই বন্ধ ছিল। এবং সেখানে বাংলাদেশে তো আপনারা জানেন যে অনেক বেশি ক্রাউড, এবং এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এবং এখানে সচেতন অভাবও একটু আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের মানুষের একটা পর্যায়ে আপনারা জানেন যে এখানে সবাইরই এমন না যে 6 মাসের বা 1 বছরের খাবার জমা থাকে, এখানে অনেকেই আছে যে যারা একদিনের খাবার বা 2 দিনে খেতে পারে, একদিনের রোজগার এরকম। তো সব মিলায় আমাদের যেখানে দেখা গেছে যে আমরা যারা এই চলচ্চিত্র, বিশেষ করে আমি চলচ্চিত্র শিল্পের কথা বলবো, চলচ্চিত্রের সাথে আমরা যারা জড়িত, আমাদের ইভেন ডিরেক্টররা পর্যন্ত বলবো যে সমস্যায় পড়ে গিয়েছিল। প্রযোজকদের কথা বাদে দিলাম, প্রযোজকরা তো একটু ধনী শ্রেণীরই থাকে, কিন্তু আমরা যারা টেকনিশিয়ান, যারা বলা যায় যে এখানে একটু সচ্ছল, বিশেষ করে যারা প্রোডাকশন লেভেলে কাজ করে, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে প্রোডাকশন বয় পর্যন্ত, তারা প্রত্যেকেই এবার খুব কষ্ট করেছে মানে বলবো যে এমনিতে বাংলাদেশের চলচ্চিত্রের উৎপাদন গত 2-3 বছর ধরে একটু কমে গিয়েছিল, এবং সেখানে একমাত্র কিছু ভালো শিল্পীরা যারা একটু বেশি জনপ্রিয় এবং যারা বেশি সম্মানী পান, তারা ছাড়া আমি বলবো যে প্রায় সবাই কম বেশি এবার এই করোনা ভাইরাস বা কোভিড-19-এর প্রভাবে আমি বলবো যে খুবই সমস্যায় ছিল, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে এবং কাজকর্মের দিক দিয়ে। ঘরে বসে থাকা এক ধরনের, মানে এটাও তো এক ধরনের যন্ত্রণা। একজন টেকনিশিয়ান সে ঘরে বসে থাকতে কতক্ষণ পারে, যার সারাদিন কাজ করার কথা, বাইরে কাজ করার কথা স্টুডিওতে, সে ঘরে বসে বসে অলস সময় কাটিয়ে সেও তো অসুস্থ হয়ে পড়ছে। সব মিলে আমরা বলবো যে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশে ক্ষতিগ্রস্ত দিক থেকে চলচ্চিত্র শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনো আমাদের সিনেমা হল বন্ধ। তো যে সিনেমাগুলো আমাদের এই কোভিড-19-এর মানে আতঙ্ক শুরু হওয়ার আগে যেগুলো সেন্সর হয়েছিল, কিংবা যে ছবিগুলো নির্মাণাধীন ছিল, কোনো কোনো সিনেমা হয়তো 80 ভাগ, কোনো সিনেমা 60 ভাগ, কোনো সিনেমা 50 ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছিল, সেইগুলো যেমন বসে আছে, এবং যেগুলো সেন্সর হয়ে বসে আছে সেগুলো রিলিজ করতে পারছে না, কারণ সিনেমা হলগুলো এখনো খোলে নাই। ফলে হয়েছে যে প্রডিউসারদের মধ্যে একটা বিশাল হতাশা চলে এসেছে যে তাদের পুঁজি কতদিন ধরে এভাবে আটকা থাকবে। এই কারণে নতুন কোনো প্রযোজক আর বিনিয়োগ, আমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে দিয়ে আছি, এবং সে কারণে আমরা আমাদের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যে সরকার যদি এই মুহূর্তে আমাদেরকে সরাসরি সহযোগিতা না করেন, তাহলে আসলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে রক্ষা করা কষ্টকর হয়ে যাবে।
ধন্যবাদ গুলজার ভাই। আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন গেস্ট চলে এসেছেন। উনি হয়তো ওনার ক্যামেরা অফ, আমি পরিচয় শুনতে করিয়ে পাচ্ছেন দেব আপনার ওনার। কথা ভেঙে যাচ্ছে একটু, জি, আমাদের আবার আরেকজন বলার গেস্ট, কথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আমাদের আরেকজন গেস্ট আসবেন এখন। উনিও চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত। উনি ক্যামেরাটা অন করলে আমি ওনাকে পরিচয় করিয়ে দেবো আপনার সাথে। আর আপনার যে কথাটা শুনলাম, আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত, শুধু অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডাইরেক্টর, প্রডিউসার এরা না, যারা ক্যামেরার বাইরে, ক্যামেরার পিছনে কাজ করে, যারা নিম্ন মানে ক্যামেরাম্যান, লাইটম্যান থেকে শুরু করে যারা, তারা আপনি যেটা বললেন এটা খুবই দুঃখজনক ব্যাপার। কাজ নাই, তারা হয়তো অনেকে এই এই বেতনের উপরই তাদের ফ্যামিলিটা নির্ভর করতো। কিন্তু পুরা ফিল্ম ইন্ডাস্ট্রিটা এখন বন্ধ। যদি সরকারি কোনো সাহায্য তারা না পায় তাহলে তারা বাঁচবে কেমন করে? ইন্ডাস্ট্রি তো অনেক মানুষ কষ্ট করবে, চাকরি হারা হয়ে যাবে। এই জিনিসটা আমাদের সরকারের দেখতে হবে যে মানুষকে কিভাবে সাহায্য করা যায়। প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না, আসলে কথাগুলো ভেঙে যাচ্ছে তো, এই জন্য সমস্যা। আপনাদের কথাটা ভেঙে আমাদের যাচ্ছে, আমি আমাদের পরিষ্কার শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কে মনে হয় হ্যালো, হ্যাঁ রাত যদি জি, বলতে নেটওয়ার্কে পারে মনে হয় ক্লিয়ার করে একটু বলবেন। ঝামেলা করতেছে। আশা হ্যাঁ হ্যাঁ গুলজার ভাই, আমরা শুনতে পারতেছি। আমি আপনাকে আমরা শুনতে পারতেছি, আপনাকে হ্যাঁ শোনা কিন্তু আমি যাচ্ছে। আপনাদেরকে পরিষ্কার শুনতে পাচ্ছি না, হচ্ছে মুশকিল। ভেঙে যাচ্ছে হ্যাঁ কথাগুলো, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আবার একটু সংক্ষেপে রিপিট করেন দেখি। আচ্ছা আচ্ছা, আশা করি এখন ভালো হবে। এটা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যায়, এখন এই শোনা যায়। মাঝে মাঝে যায়, আবার মাঝে মাঝে সরে যায়। নেটওয়ার্কের প্রবলেমে সেটা আমরা হচ্ছে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। গুলজার ভাই আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা এখন? আচ্ছা। হ্যাঁ এখন শুনতে না, পাচ্ছি, তো বলেন। আমি না, আমি একটা করতে চাইতেছিলাম, আপনারা দুজন। হ্যাঁ, তাজ ভাই বলেন। হ্যালো, তাজ ভাই বলেন। হ্যাঁ আমি একটা ব্যাপার অ্যাড করতে চাইছিলাম আর কি। আপনারা দুজন বিজ্ঞ মানুষ, গুলজার ভাই। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি যে গুলজার ভাই চলচ্চিত্রর একজন মাথা বলা যায়, যেহেতু উনি পরিচালক সমিতির প্রেসিডেন্ট। এই যে বাংলাদেশের বর্তমানে ফিল্মের যে অবস্থা, এটাকে আসলে এগিয়ে নেওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন, এই হচ্ছে একটা। আর এখন কি হয়েছে, আপনারা না সবাই বলে যে বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, But আমার মতে এখন মার্কেটটা আরো ওয়াইডার হয়ে গেছে, আরো অনেক বড় হয়ে গেছে। কারণ এখন শুধু সিনেমা হল বেসিস আমরা যদি চিন্তা করি যে আমরা ইনভেস্ট করব আর প্রফিট করব, ওইটার মধ্যে কিন্তু নাই। এখন নেটফ্লিক্স আছে, আমাজন আছে, বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি। তো না আমার মনে আমি হয় এখন আমি এবার প্রডিউসারদের ওই একটু, জায়গায় ওই রিস্কটা নাই আর। হ্যাঁ, আমাকে কি শুনতে পারতেছেন? না আমরা এখন একটা, আমি আমি এবার কিছুটা বুঝতে পেরেছি প্রশ্নটা। আমাকে আমাদের কি এখানে শুনতে পারতেছেন? চলচ্চিত্রের যে সংকট কাটছে, আমি বলি আমাদের যে সংকটটা চলছে এটি আসলে কোভিড-19 আমাদেরকে হুম একটা স্থবির অবস্থায় নিয়ে গেছে, বাট আমাদের চলচ্চিত্রের সংকটটা বেশ কিছুদিন ধরেই ছিল। এবং সেক্ষেত্রে আমাদের মূল যে জায়গাটা ছিল সেটি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ব্যবস্থা এবং আমাদের এক্সিবিশন ব্যবস্থার মধ্যে একটা বিশাল গ্যাপ ছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণ করে যে প্রদর্শন ব্যবস্থা, আমরা ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করছি, কিন্তু আমাদের সিনেমা হলগুলো ডিজিটালাইজ হয় নাই। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সিনেমা যা হলে যখন প্রদর্শিত হচ্ছে তখন আমাদের মান বা আমরা বলবো যে স্ক্রিনিং কোয়ালিটি যেটা, সেটি খুবই মানে নিম্নমানের হচ্ছে। কারণ সেই সিনেমা হলগুলো প্রকৃতপক্ষে ডিজিটাল যে আমরা যে মেশিন বলি, আমরা যে ডিসিপি বলি, বা সেই সিস্টেমে সেটি প্রদর্শিত হচ্ছে না। সেটি হচ্ছে একেবারে নর্মাল একটি প্রজেক্টরের মাধ্যমে, একটি এইচডি প্রজেক্টরের মাধ্যমে, এবং সাউন্ড সিস্টেমও একদম গতানুগতিক সিস্টেমে চলছে। ফলে আমাদের এখানে দর্শকরা অনেকটাই সিনেমা বিমুখ হয়ে যাচ্ছে।
তো আমরা সে কারণে এর এর মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের একটা স্বচ্ছতার জন্য আমরা তারপরও সিনেমা হল মালিকদেরকে কয়েকটি শর্ত দিয়েছিলাম, যে শর্তগুলো যদি তারা পূরণ করে তাহলে আমাদের চলচ্চিত্রের ব্যবসা বাড়বে এবং প্রযোজকরা আরো বিনিয়োগ করতে আগ্রহ হবে। পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যে আমাদের এখন যারা সিনেমা হল মালিক আছে, যারা পুরাতন সিনেমা হল অর্থাৎ সিঙ্গেল হল যারা চালান, সেই সিনেমা হলগুলোর মালিকরা এখন সিনেমা হলগুলোকে সংস্কার করতে আগ্রহী না। এটিতে সংস্কার করবে, এটিতে ডিজিটালাইজ করবে, সেই ব্যাপারে তারা আগ্রহী না। অর্থাৎ কোনো সিনেমা হলের মালিকই আর নতুন করে সিনেমা হলের পিছনে বিনিয়োগ করতে রাজি না। তো সে কারণে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম দীর্ঘদিন ধরে, যে সরকার দুইটা জিনিস পারে সিনেমা হলের কারণে। একটু হচ্ছে সরকার তো প্রতিটি জেলায় নিজে সরকারি উদ্যোগে কমিউনিটি হল করে, কিংবা একটি সিটি কর্পোরেশন থেকে মার্কেট করে, নানা রকম ব্যবস্থা আছে। আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে সরকারের অন্তত উপজেলা লেভেল পর্যায়ে যদি একটি সাংস্কৃতিক কেন্দ্র করে বা একটি চলচ্চিত্র কেন্দ্র করে, নাম দিয়ে সেখানে 200 বা 300 সিটের 2টি সিনেপ্লেক্স থাকে, সেখানে একটা কালচারাল পরিবেশ থাকে, আরো যেমন থিয়েটার থাকতে পারে, সেখানে নাচ গানের স্কুল থাকতে পারে, সেখানে অডিটোরিয়াম থাকতে পারে, সেখানে আমাদের যে হ্যান্ডিক্রাফটসের দোকান থাকতে পারে, সেখানে লাইব্রেরি থাকতে পারে, সেখানে সাইবার ক্যাফে থাকতে পারে। এরকম নানা বিষয় নিয়ে যদি গভর্নমেন্ট একটি কমপ্লেক্স করে, যেটির নাম হতে পারে যে চলচ্চিত্র কেন্দ্র। আমরা বলেছিলাম যে বঙ্গবন্ধুর এই জন্ম শতবর্ষ উপলক্ষে জাতির জনক যেহেতু আমাদের চলচ্চিত্র শিল্প, অর্থাৎ আমাদের এফডিসির প্রতিষ্ঠাতা উনি, সে কারণে ওনার প্রতি আমরা সম্মান জানিয়ে একটি বঙ্গবন্ধু চলচ্চিত্র কেন্দ্র নামে সারা দেশে আমরা কেন্দ্র করতে পারি। যেমন সেটি এরকম হতে পারে যে বঙ্গবন্ধু চলচ্চিত্র কেন্দ্র খুলনা, বঙ্গবন্ধু চলচ্চিত্র কেন্দ্র চট্টগ্রাম, বঙ্গবন্ধু চলচ্চিত্র কেন্দ্র ফরিদপুর, এরকম এক একটা জায়গায় বঙ্গবন্ধু চলচ্চিত্র কেন্দ্র থাকবে, কিন্তু স্থানের নামে থাকবে। হ্যাঁ, যেটা বলা হয় যে শিল্পকলা একাডেমি খুলনা, এরকম থাকে না ব্রাঞ্চগুলো। তো সেরকম থাকলে এবং সেখানে যদি গভর্নমেন্ট বিনিয়োগ করে, আমরা একটা এই ব্যাপারে একটা মানে লাভজনক একটা দিকও আমরা দেখিয়ে দিয়েছি যে ম্যাক্সিমাম 15 বছর লাগবে এই গভর্নমেন্টের বিনিয়োগটা উঠে আসতে। এরপরে তো এটা লিজ দিয়ে দিবে সরকার, শপিং যেটা সেন্টার গুলো করবে লিজ দিয়ে দিবে বা ভাড়া দিবে, সিনেমা হল গুলোকে লিজ দিতে পারে, যেমন আমাদের আর্মির অডিটোরিয়াম গুলো লিজে চলে, আমাদের পুলিশের অডিটোরিয়াম গুলো লিজে চলে, সিনেমা হলগুলোর কথা বলছি আমি। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু উঠে যায়, এবং সেক্ষেত্রে দেশে কম করে হলো আমরা 460টা সিনেমা হল পাই বা সিনেপ্লেক্সের একটা কমপ্লেক্স পাই, সেখানে 2টা করে যদি স্ক্রিনিং করার ব্যবস্থা থাকে তাহলে সিনেমা আর কোনো সমস্যাই না। আমাদের এখন দেশে আমরা যেটা শুরু করেছিলাম স্টার সিনেপ্লেক্স যারা গ্রুপটা, যেটা আমাদের বসুন্ধরা সিটিতে আছে, যারা প্রথম বাংলাদেশের সিনেপ্লেক্স শুরু করেছে, এটি তো লাভজনক বলেই তারা কিন্তু আরো অনেক জায়গায় শুরু করেছে। ইতিমধ্যে তারা ঢাকার মহাখালী একটি মার্কেট হয়েছে, সেখানে করেছে একটা শপিং মলে, তারা আমাদের সীমান্ত অর্থাৎ রাইফেল স্কোয়ারের ওখানে করেছে, তারা কক্সবাজারে করছে, তারা আরো অনেক জায়গায় করছে, এবং এই সাথে সাথে আরো একটা গ্রুপ আছে তারাও করছে। তো এটি লাভজনক দেখেই করছে, কিন্তু এটি সবাই বুঝছে না, যে কারণে আমরা বলছি যে এই ব্যাপারে সরকারি সহযোগিতা দরকার। সরকার যদি এ ব্যাপারে একটা বাজেট রাখে, খুব বেশি না, আমরা মনে করি এ ব্যাপারে সরকারের বড় জোর 2000 কোটি টাকা দরকার এইগুলোকে করতে গেলে। সরকারের অনেক জায়গায় আছে খাস জমি পড়ে আছে, সেখানে 2 বা 3 বিঘা বা 1 একর জমির উপরে এরকম একটা কমপ্লেক্স করা যেতে পারে, হ্যাঁ, যেটা বঙ্গবন্ধু ফিল্ম সেন্টার নামে নাম দেওয়া যেতে পারে। তো এরকম করলে আমরা বলবো যে এই সিনেমা হল তো মানে সিনেমা তো আসবেই, বরং বাঙালির যত কৃষ্টি সংস্কৃতি আছে, আমরা নাটক থেকে শুরু করে গান বাজনা শুরু করে নৃত্য থেকে শুরু করে সর্বপ্রকার জিনিসগুলোই বেঁচে যায়, এবং আমাদের সংস্কৃতি রক্ষা হলে আমাদের দেশের তরুণ সমাজ এই যে বিপথে যাচ্ছে, এই যে মাদকাসক্ত হচ্ছে, এটি কিন্তু এই কালচারাল চর্চাটা না থাকার জন্য হচ্ছে, বিনোদনের জায়গাটা না থাকার জন্য হচ্ছে। সঠিক বিনোদন পাচ্ছে না দেখে এই কম্পিউটারে কিন্তু অশ্লীল ছবি দেখছে, এবং সেই অশ্লীলতা দেখে কিন্তু এক ধরনের ক্রাইম করার মানসিকতা তৈরি হচ্ছে, দেশে রেপ বাড়ছে, দেশে মানে ইভটিজিং বাড়ছে।
এগুলো এটিকে আমি বলবো যে এটা নজর দেওয়া দরকার, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে বছর, সেখানে 2 থেকে 5,000 কোটি টাকা একটা দেশের সবচেয়ে বড় বিনোদন, তরুণ সমাজকে পথে আনা, তরুণ সমাজকে একটি বিনোদিত করা এবং তাদেরকে আমি বলবো যে শিক্ষামূলক একটা কিছু দেওয়ার যে জায়গাটা এটি সরকার করতে পারে। বোঝা গেছে আমার কথা নাকি শোনা যায় নাই? হ্যাঁ, আপনার আপনার কথা শুনে আপনার কথা শোনা গেছে। আপনার কথা শুনে আসলে ভরসা পাওয়া যায় যে আমাদের বাংলাদেশের ফিল্ম একসময় একটা জায়গায় যাবে, আমরা প্রাউডলি আমরা বলতে পারবো, আমরা অ্যানাউন্স করতে পারবো যে আমাদের বাংলাদেশের ফিল্ম এই কোয়ালিটির, বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে। আপনি জানেন না, বিশ্বের এখনো অনেক দেশ আছে যাদের নিজস্ব কোনো ফিল্ম নাই, ওরা বিভিন্ন দেশের ফিল্ম দেখে। আমরা তো অ্যাটলিস্ট বাঙালি জাতি হিসেবে বলতে পারি আমাদের নিজস্ব একটা ফিল্ম আছে, আমাদের নিজস্ব একটা সাংস্কৃতিক অঙ্গন আছে, যে জায়গা থেকে আমাদের এন্টারটেইনের ব্যবস্থা আছে। তো সেম টাইম আমি আরেকটা জিনিস এড করতে চাই, মুশফিক ভাই, আপনি যেটা বলছেন যে আমাদের মমতাময়ী নেত্রী বঙ্গবন্ধু, হ্যাঁ আমি কি বলবো, বলেন। হ্যাঁ গুলজার ভাই আমি কি বলবো? আচ্ছা আমি একটু শুনতে পাচ্ছি না। আমাদের মমতাময়ী নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, হ্যাঁ, উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, হ্যাঁ উনি কিছু না কিছু একটা করতেছেন। আমি 110% শিওর উনি আমাদের ফিল্মের জন্য বড় করে কিছু করবেন, এখানে এটা আমার কনফিডেন্স। বাট এই জায়গায় যেটা সমস্যা হয়েছে, আমরা এই অনেক মানুষ মিস ইউজ করে। আমি বলি এবার একটু যে আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, উনার মতো মানবিক গুণ সম্পন্ন প্রধানমন্ত্রী এই মুহূর্তে সারা বিশ্বে একজন আছে কিনা, আর দ্বিতীয়জন আছে কিনা আমার জানা নেই। কারণ উনি, আমরা দেখেছি যে আমাদের একজন চলচ্চিত্র মানুষ যদি অসুস্থ হয়ে যায় কিংবা সে কোনো কারণে আর্থিক মানে অনটনে পড়ে তার জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, সেই সংবাদ উনি পত্রিকায় দেখে নিজে থেকে আগ্রহী হয়ে তাদের পরিবারের লোকদের খবর দিয়ে তাদের সাহায্য করে। এর চেয়ে বড় কি হতে পারে, যেখানে একটি দেশের প্রধানমন্ত্রী নিজে পত্রিকা দেখে, এমনকি ফেসবুকেও যদি কোনো একটি নিউজ বের হয় কোনো শিল্পীর দুরবস্থার কথা, তাহলে উনি তাদেরকে ডেকে এনে সাহায্য করেন। এরকম একটা জায়গায় আমরা বলেছিলাম যে আমাদের এই সরকারের এই যে 12 বছর এখন পার করছে, একটা না, এর আগের গুলো বছর বাদই দিলাম, এই 12 বছরে সরকারের সমস্তই বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, সব ক্ষেত্রে কম বেশি উন্নয়ন হয়েছে, শুধু উন্নয়ন হয় আমাদের চলচ্চিত্রে। এই কারণটা কি? আমি কোনো একটি কারণে একবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, আমাদের জননেত্রীর কাছে, তো সেখানেও আমি এই প্রশ্নটা করেছিলাম যে আমাদের চলচ্চিত্রের খুবই দুরবস্থা, আপনি নিজে এসে দেখে যান একবার যে আমরা কি কষ্টের মধ্যে দিনপাত করছি। উনি তখন বলেছিলেন এবং খুবই বিষণ্ণ হয়ে বলেছিলেন, দুঃখের সাথে বলেছিলেন যে আমি জানি তোমরা খুব কষ্টে, আমি জানি, কিন্তু যাদেরকে করা, যাদের এই জায়গায় উন্নয়ন করা দরকার, যাদের দায়িত্ব এগুলো আছে, তারা যদি ঠিক মতো দায়িত্বটা পালন না করে আমি একা কত দূর আর কি করবো। আমি তো বলে দিয়েছি। এবং আমরা এটাও জানি যে সম্প্রতি আমাদের দেশে মানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের শিল্পী এবং কুশলীদের জন্য, যদিও শিল্পী ট্রাস্ট নামে দেওয়া হয়েছে, কিন্তু শিল্পী বলতে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলকে বোঝাবে, এটি একদম ট্যাগ লাইনে আছে। তো সে কারণে উনি এটি যখন পাস করেছেন মন্ত্রী পরিষদ সভায়, আমরা বিশ্বসূত্রে খবর পেয়েছি এবং ওখানে যারা মন্ত্রী কিংবা সরকারের সচিব পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন, ওনারা বলেছেন যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কোনো আর্গুমেন্টই করতে দেন নাই, যেটুকু আছে উনি একাই কথা বলেছেন এবং উনি একা পুরো বলেছেন যে চলচ্চিত্রের লোকজনের খারাপ অবস্থা আছে, তাদের জন্য এটা করতে হবে, কোনো বিকল্প নাই। একজন প্রডিউসারের যদি একটি চলচ্চিত্র ফ্লপ হয়ে যায়, না চলে, ওই প্রডিউসার পর্যন্ত সর্বশান্ত হয়ে যায়। তো এরকম একটি জায়গায় যারা মানুষকে বিনোদন দেওয়ার জন্য নিজের সর্বশান্ত হয়ে যাচ্ছে, সেখানে আমরা যদি কিছু না করি তাহলে এটা তাদের প্রতি অন্যায় হবে। কাজেই তাদের জন্য করা হবে, এ ব্যাপারে কেউ কোনো দ্বিমত করবেন না।
সবাই মিলে আসেন আমরা চলচ্চিত্র শিল্পকে রক্ষা করে, এদের মানুষকে রক্ষা করে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তো মন্ত্রী পরিষদের সভায় তো মানে উনি ভার্চুয়ালি ওটা দিয়েছেন, বাট হয়েছে আর কি এরকম। তা আমরা জানি যে ওনার প্রচন্ড একটি স্নেহের জায়গা, মমতার জায়গা, এবং ওনার একেবারে একটি পছন্দের জায়গা চলচ্চিত্র শিল্প, কারণ এটি ওনার পিতার হাতে তৈরি। এবং উনি নিজেও বারবার বলেন, আমাদের যত অনুষ্ঠানে উনি এসেছেন, উনি বলেছেন যদি ছাত্র জীবনে অনেক চলচ্চিত্র দেখেছেন, এখন উনি যখন বিদেশে যান, লং জার্নিতে যান, উনি প্লেনে আগে থেকে বলে রাখেন যে বাংলাদেশের সিনেমা রেডি রাখবা তোমরা, আমাকে দিবা, আমি প্লেনে ওটা দেখতে দেখতে যাব। 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা বা 20 ঘন্টার জার্নি হলে উনি একের পর এক বাংলাদেশের সিনেমা দেখেন। তো এটা তো আমাদের জন্য বিরাট পাওনা। তা আমরা এখনো আশাবাদী যে আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী, আমাদের মানবতার নেত্রী, আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, এবং এই মুহূর্তে আমি বলবো যে বিশ্বের অন্যতম সেরা একজন প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি একজন। তো তিনি আমাদের চলচ্চিত্রকে অবশ্যই দেখবেন, এবং ইতিমধ্যে দেখা শুরু করে দিয়েছেন। আমরা নির্দিষ্ট কিছু প্রস্তাব ওনার কাছে রেখেছি। আমরা বিশ্বাস করি যে করোনার এই প্রাদুর্ভাবটা একটু কমে গেলেই আমরা আশার আলো দেখতে পাবো, এবং উনি সরাসরি আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। এই বিশ্বাসটি আমরা এখনো অপেক্ষা করছি। থ্যাংক ইউ গুলজার ভাই আপনাকে। তো হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি ডেফিনেটলি আমাদেরকে একটা কিছু করবেন, বাংলাদেশের চলচ্চিত্র বাঁচার জন্য কিছু করবেন। তো সেটা যদি আপনাদের হাত ধরে হয়, আপনারা যারা অভিভাবক, চলচ্চিত্রের অভিভাবক হচ্ছেন আপনারা যারা পরিচালক, আপনাদের হাত ধরে হয়, তাইলে আমি আশাবাদী যে বাংলাদেশের যদি এটা কোনো সিন্ডিকেটের হাত দিয়ে আসে, বুঝতেছি না, এখন শোনা যাচ্ছে না কিছুই, কেটে কেটে যাচ্ছে একেবারে। ইনফরমেশন আমাদের কাছে, গাড়ি তো অনেকেই ড্রাইভ করে ঢাকা শহরে, যার আর কোনো ইনকাম নাই, আমরা আবার চলে আসছে। বুঝতে পারি নাই কিছু, এই প্রশ্নটা কিছুই বুঝতে পারি নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের যে, আচ্ছা আমি আবার রিপিট করি, আমি আশা করি আমাদের মমতাময়ী নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের বাংলাদেশের ফিল্মকে বাঁচানোর জন্য উনি 100% উনার জায়গা থেকে উনি হেল্প করবেন। তো সেই জিনিসটা যদি আপনাদের হাত ধরে আসে, আপনারা যারা অভিভাবক, চলচ্চিত্রর অভিভাবক হচ্ছে পরিচালক, আপনারা হচ্ছে চলচ্চিত্র অভিভাবক, আপনাদের হাত ধরে যদি এইটা আসে, তাইলে আমি দেখতেছি বাংলাদেশের চলচ্চিত্রের খুব সুন্দর সময় সামনে দিয়ে আসতেছে। আর এটা যদি আবার উল্টা কিছু হয়, মনে করেন বিভিন্ন সিন্ডিকেট আছে যারা চলচ্চিত্রর নাম করে টাকা নিয়ে আসে, নেত্রীর কাছ থেকে টাকা নিয়ে আসে, আইসা 1 কোটি টাকার গাড়ি দৌড়ায় ঢাকা শহরে, শিল্পী সমিতির নাম করে টাকা নিয়ে আসে, অসুস্থ শিল্পী, দুস্থ শিল্পী বলে টাকা নিয়ে আসে। হ্যাঁ, এটা নিয়ে আসে ওরা কি করে, আমি নাম বলতে পারবো চাইলে, বা আপনারা জানেন সবাই, ঠিক আছে। আমি চাইছি উন্নতিটা হোক আপনাদের হাত ধরে, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের হাত ধরে। না, আমি এখানে বলি আর প্রশ্ন বলেন, আমি বুঝতে পারছি কথাটা। আমি বলি, যেমন আমরা একটা প্রস্তাব রেখেছি আনুষ্ঠানিকভাবে, সেটি আমরা সংবাদ সম্মেলন করেও বলেছি যে আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে চলচ্চিত্রের উৎপাদন বাড়ানো দরকার, অর্থাৎ প্রোডাকশন বাড়ানো দরকার। এবং সেক্ষেত্রে বর্তমানে যারা প্রযোজক ছিলেন বা আছেন দীর্ঘদিন ধরে, তারা অনেকেই আসলে খুব একটা ভালো অবস্থায় নেই, খারাপ অবস্থায় বলবো। যে একটি সুন্দর চলচ্চিত্র যদি আমরা বলি বিনোদন ধর্মী চলচ্চিত্র, সেখানে যদি আমরা যেটা প্রচলিত
ভাবে বলি বাণিজ্যিক চলচ্চিত্র। তো সেই বাণিজ্যিক চলচ্চিত্রে একটি নির্মাণ করতে গেলে বাংলাদেশে এখন কম করে হলে 2 কোটি টাকা লাগে, মানে 2 কোটি টাকার প্রয়োজন হয় একটি ভালো বাণিজ্যিক ছবি হলে, পরিচ্ছন্ন বিনোদন ছবি নির্মাণ করতে হলে। তো সেক্ষেত্রে আমাদের দেশে এখন এরকম বিনিয়োগ করার মতো প্রযোজক খুব কম আছে, কারণ ইতিমধ্যে তাদের অনেকেরই আসলে লোকসান দিতে দিতে তারা এখন আর এখানে নিয়োগ করতে সাহস পাচ্ছেন না। তো আমরা বলেছি যে আমাদের এফডিসি, যেটা গভর্নমেন্টের একটি সরাসরি প্রতিষ্ঠান, চলচ্চিত্র উন্নয়নের প্রতিষ্ঠান, তো চলচ্চিত্র উন্নয়ন কথাটার মানে কি? শুধু কি যন্ত্রপাতি ভাড়া দেওয়া বা এফডিসির ফ্লোর ভাড়া দেওয়া? এটা তো না। চলচ্চিত্রের সার্বিকভাবে কিভাবে উন্নয়ন হয় সেটিকে অবশ্যই দেখা বা সেই জায়গাটায় তাদের সহযোগিতা করা। তো আমরা যেটা প্রস্তাব রেখেছি যে বেশি না, আমাদের যেখানে একটি চলচ্চিত্র একজন সাধারণ প্রযোজকের নির্মাণ করতে 2 কোটি টাকা লাগে, তাহলে এফডিসি সেটি নির্মাণ করতে লাগবে 1 কোটি টাকা। কারণ এফডিসির নিজস্ব ক্যামেরা ব্যবহার হবে, নিজস্ব লাইট ব্যবহার হবে, নিজস্ব এডিটিং প্যানেল ব্যবহার হবে, নিজস্ব লেন্স ব্যবহার হবে, নিজস্ব ফ্লোর ব্যবহার হবে। সেক্ষেত্রে এইগুলো তো কাজে লাগলো। তো এখানে তো আর এফডিসি নতুন করে বিনিয়োগ করতে হচ্ছে না একটি ছবির পিছনে, শুধুমাত্র তাদের শিল্পী কুশলী রেমুনারেশন বা অন্যান্য প্রোডাকশন কস্ট, শুটিং কস্ট বা অন্যান্য যারা ক্যামেরা বিহাইন্ডে কাজ করে বা সেট নির্মাণ, এইসব কাজগুলো লাগছে। তো সে কারণে আমরা বলেছিলাম যে খুব বেশি না, এফডিসি কে 100 কোটি টাকার একটা ফান্ড দেওয়া হোক, মাত্র 100 কোটি টাকার একটা ফান্ড দেওয়া হোক। তাহলে এফডিসি বছরে 25টি ছবি যদি বানায় 25 কোটি টাকা খরচ করে, তারপরেও কিন্তু তার হাতে 75 কোটি টাকা থাকে। সেই 75 কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রেখে দিলেও কিন্তু একটা ভালো ইনকাম আসে বছরে। এই যে বছর বেশি ছবি বানাবে, সেই 25টি ছবি বা 30টি ছবি বানালে সে সব ছবি লাভ করবে না, কোনো ছবি লাভ করবে, কোনো ছবি হয়তো লস করবে, এইভাবে করে একটা অ্যাভারেজে গিয়ে বেশি দাঁড়াবে। কিন্তু যেটা সবচেয়ে বড় হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির যত লোকজন আছে তারা যেমন একটা কাজ পাবে, তারা মানে বেকার বসে থাকবে না। আবার যে সিনেমা হলগুলো সিনেমা পাবে, দর্শকরা নতুন সিনেমা পাবে, সিনেমার জগৎটাই আবার সচল হয়ে যাবে। যে জায়গাটা এখন আমরা বলি যে এক ধরনের স্থবিরতা এসেছে, সেই জায়গাটা সচল হয়ে যাবে, ক্রমান্বয়ে প্রোডাকশন হবে, দর্শকরা আসবে। সেক্ষেত্রে আবার দেখা যাবে যে যারা ব্যক্তিগতভাবে যারা মানে প্রাইভেট প্রডিউসার বা একেবারেই নিজস্ব অর্থায়নে যারা চলচ্চিত্র বানায় তারাও উৎসাহী হবে, কারণ তখন আরো সিনেমা হলে নতুন করে তারা রেনোভেশন করে সেই সিনেমা হলগুলো চালু করবে এবং তখন বিনিয়োগ বাড়বে, লোকের কর্মসংস্থান বাড়বে এবং আমি বলবো যে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তখন নির্মাণ হবে। আরেকটি ব্যাপার আমি বলি, এখন শুধু কিন্তু সিনেমা হলের উপরে মানে নির্ভর করে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, এখন আরো অনেক সূত্র থেকে কিন্তু একটা টাকা আসছে, একটা অর্থ আসছে। যেমন বিভিন্ন অনলাইনে রাইট সেল করা হচ্ছে, তারপরে আপনি মনে করেন যে এটি টেলিভিশন রাইট সেল করা হচ্ছে, এটি নির্মাণের সময় বিভিন্ন পণ্যের কাছ থেকে স্পন্সরশিপ আনা যাচ্ছে। তো একটা অংশ কিন্তু চলে আসছে সিনেমা হল ছাড়াও। তো সেই ক্ষেত্রে এখন যেটা আমরা বলি যে এফডিসির মাধ্যমে সরকার এখন ডিরেক্ট চলচ্চিত্রের প্রয়োজন আসতে পারে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশ সরকারে কিন্তু একটি ছবি ছিল যেটি পরিচালনা করেছিল আমজাদ হোসেন, সেই ছবিটির নাম ছিল গোলাপি এখন ট্রেনে, এটির প্রযোজক ছিল কিন্তু এফডিসি এবং সেই ছবিটি যেমন সুনামও করেছিল আন্তর্জাতিকভাবে এবং অনেক জায়গায় অনেক অ্যাওয়ার্ড পেয়েছিল এবং বাংলাদেশে এটি ব্যবসা সফল ছবি হয়েছিল। এই ধারাবাহিকতা যদি চালু থাকতো তাহলেও কিন্তু হয়ে যেত। তা আমরা এই মুহূর্তে সেরকম একটা দিন চাই, আমরা চাই আমাদের মানবতার, আমাদের মমতা বই, আমাদের বলবো যে এই মুহূর্তে আমাদের অভিভাবক, আমাদের জননেত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি করবেন, কারণ এত টাকা এত জায়গায় তো বিনিয়োগ হচ্ছে, এখানে দরকার মানুষ যদি তরুণ সমাজ যদি সুস্থ বিনোদন না পায় তাহলে অবশ্যই তারা বিপথে যাবে, তাদেরকে রোধ করা যাবে না, তাদেরকে পড়ালেখার বাইরে একটা জায়গায় আটকিয়ে রাখতে হবে এবং সেটি একটি সুস্থ বিনোদন দিয়ে, হয় খেলাধুলা না হয় চলচ্চিত্র বা নাটক সংস্কৃতি বিনোদন দিয়ে। তো সে কারণেই আমি বলবো যে এই জায়গাটায় সরকারকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। আর সরকার কিন্তু দেখেন, আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশে আমাদের অনেক খেলাধুলা হয় এবং সেখানে ফুটবল বলেন, হকি বলেন, ক্রিকেট বলেন, দাবা বলেন, এই যে শুটিং বলেন, এর মধ্যে সরকার একটা বিশাল বাজেট আছে।
সরকার কিন্তু এখানে প্রচুর প্রতি বছরই একটা বাজেট দিচ্ছে। চলচ্চিত্রটা অন্যায় করলো কি? চলচ্চিত্র তো আরো ব্যাপক কিছু করতে পারে, আরো আমাদের ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, আমাদের আন্তর্জাতিকভাবে খ্যাতি আসছে, এবং আমাদের বিদেশি দূতাবাসগুলো বা আপনারা যারা প্রবাসী আছেন তারা যদি চেষ্টা করেন আমাদের বিদেশে আমাদের ছবি রেগুলার প্রদর্শিত হতে পারে, যে সেই মানের চলচ্চিত্র আমরা নির্মাণ করি, এবং সেটা যদি ওই ক্ষেত্রটা তৈরি হয় তাহলে আমরা বলবো যে আমাদের চলচ্চিত্র তো লস করবে না। কারণ প্রবাসী অনেক বাঙালি আছে, সময় বুঝে জায়গা বুঝে আমরা ছবিটা প্রদর্শন করতে পারি, আমি মনে করি সেখান থেকেও আমাদের একটা ভালো অর্থ ফিরে আসার পথ হতে পারে। তারপরে আমি একটু গুলজার ভাইয়ের সাথে শেয়ার করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, গুলজার ভাই, থ্যাংক ইউ আপনাকে অনেক। গুলজার ভাই, অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম আমরা। বিশেষ করে আমরা তো বাইরে অবস্থান করছি, দেশের বাইরে, তো অনেক কিছুই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাথে অনেক কিছুই আমাদের যোগাযোগ নাই, বা আমরা বর্তমান অবস্থাটা এখন আপনার কাছ থেকে যেটা জানলাম, অনেক কিছু জানতাম না আমরা। তো আপনি যেটা বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি উনি সদয় এবং দেশের সংস্কৃতিকে তুলে ধরতে উনার কোনো কমতি হবে না, বা উনি চাইবেন কিছু একটা করতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাপ্রুভ করতে হবে 100 কোটি টাকা, যেটা আপনি বললেন যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে 100 কোটি টাকা হলে আপনারা একটা কাঠামোতে চলে যেতে পারবেন। তো আমার মনে হয় আপনারা কোভিড-19 চলে গেলে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে 100 কোটি টাকা আমার মনে হচ্ছে এমন বেশি না সরকারের জন্য, এবং খুবই সামান্য। হ্যাঁ, আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সদয় হবেন এবং আমাদের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে উনি সাহায্য করবেন। আর আরেকটি জিনিস আমাদের আরো কিছু ভাবতে হবে, যেমন আমাদের আরেকজন গেস্ট চলে আসবেন এখন, হয়তো আশা করি উনি নেটওয়ার্ক প্রবলেম করছে। আপনি হয়তো জানেন গত এপ্রিলে আমাদের এক বন্ধু লন্ডনে থাকেন, উনি বাংলাদেশে গিয়ে সিনেবাজ নামে একটি ফিল্ম ইন্ডাস্ট্রি করেছেন। সিনেবাজ, আপনি হয়তো নাম শুনেছেন, হয়তো শুনে থাকবেন। গত এপ্রিল থেকে সেটার কার্যক্রম শুরু হয়েছে। ওনারা লন্ডনে অবস্থান করছেন, লন্ডনেই থাকেন, ব্যবসা করেন, কিন্তু চলচ্চিত্রের প্রতি, বাংলাদেশের প্রতি ওনাদের এত টান যে উনি লন্ডনে থেকে বাংলাদেশে গিয়ে একটা সিনেবাজ নামে একটা চলচ্চিত্র প্রোডাকশন কোম্পানি খুলেছেন। উনি তারা নতুন সিনেমায়ও হাত দিয়েছেন প্রোডাকশনে, ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন। তো এই যে একটা জিনিস, এটা তো গর্বের ব্যাপার যে বাইরে, ওনার নাম, জি, উনি সিনেবাজের চেয়ারম্যান হচ্ছেন জ্যোৎস্না ইসলাম, আর ডাইরেক্টর হচ্ছেন শাম ইসলাম। তো জ্যোৎস্না ইসলাম ট্রাই করছেন আমাদের সাথে জয়েন করতে, উনি হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, উনি চলে আসবেন আশা করি। আমরা দেখছি উনি ইন করতে পারছেন না নেটওয়ার্কের জন্য, কিন্তু এটা একটা বিরাট আশাব্যঞ্জক যে ওনারা লন্ডনে থাকেন স্থায়ীভাবে, কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের প্রতি এত টান এদের বাংলাদেশের প্রতি, যে ওনারা এখানে থেকেও দেশে গিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চাচ্ছেন। এটা একটা আশাবাদ আমি মনে করি আর কি। তো আমাদের দেশে তো আমি সরকারের সমালোচনা করছি না, কারো সমালোচনা করছি না, কিন্তু আমাদের দেশে টাকা এখন উড়ে বেড়াচ্ছে, কত লোক হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খাচ্ছে। কিন্তু আমি এই আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কানে যায় কোনোদিন সেই কথা, আমি আশা করব আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করবেন আমাদের 100 কোটি টাকা দিয়ে হলেও যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা যাতে টিকে থাকে। আমি সেই অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের গ্লোব মাধ্যমে। জি, না, আমরা অবশ্যই আশা করি, এবং আপনি যেটা বললেন যে লন্ডন থেকে, এরকম আরো আছে, আরো প্রদেশ লন্ডনে, আমেরিকায় থাকে, আমেরিকা থেকেও তারাও ছবি বানাতে দেশে আগ্রহী, ইভেন অস্ট্রেলিয়াতে যা থাকে এরকম কয়েকজন তরুণ আমাদের এখানে ছবি বানাচ্ছে, যেমন আশিক রহমান নামে একজন আমাদের এখানে আছে, ও ছবি বানাচ্ছে। আরো ওখানে কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছিল। আমাদের আসলে করোনা আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছে, এর মধ্যে বেশ কিছু প্রজেক্ট আমাদের রেডি ছিল, অনেকেই ছবি বানাতে চাচ্ছিল। আমি নিজেও একটা পথে আছি, শুটিং এ যেতে পারছি না, আমার শিল্পীরা এখনো পুরোপুরি সাহস পাচ্ছে না।
তো আমি বলছি ঠিক আছে, তো এই যে এই জায়গাটা কেটে মানে এই আতঙ্কটা কেটে গেলে অবশ্যই ছবি শুরু হবে। সেক্ষেত্রে যদি প্রবাসীরা আসে, যেমন আপনি যেটা বললেন যে উনি এখানে ছবি বানাতে চান লন্ডন থেকে যিনি আসবেন, আমার সাথে এরকম একটা কথা হয়েছিল। এখানে একটি অনুষ্ঠানও করেছিল একবার কারাজনে এসে। আমরা বলেছিলাম যে ঠিক আছে, আমরা সর্বতভাবে সহযোগিতা করব, যত রকম লাগে আমরা সহযোগিতা করব। তবে কিছু কিছু জায়গা আছে, আসলে ভালো মন্দ সব জায়গায় আছে, তো অনেক সময় দেখা যায় যে ভুল জায়গায় ভুল লোকের সাথে কন্ট্যাক্ট করে, পরে একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে অনেক সময় ফিরে যায়। কাজেই যারা আসবেন তারাও যেন জেনে শুনে, ভালো করে বুঝে শুনে, ভালো মানুষ ধরে কাজটা শুরু করেন, কারণ প্রবাসে থেকে সবাইকে চেনা সম্ভব নয়। এবং এটি আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে অনেকে, ফলে আমরা যেটা হয় টোটাল ইন্ডাস্ট্রি বদনাম হয়। তো আমরা বলেছি, আমরা খোলাখুলি বলেছি, যার যদি কাউকে একজন ডিরেক্টর সম্পর্কে জানার দরকার হয়, একজন প্রোডাকশন ম্যানেজার সম্পর্কে জানার দরকার, আর্টিস্ট সম্পর্কে জানার দরকার হয়, আমাদের পুরো উন্মুক্ত থাকে প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আসলে আমরা সাদরে তাকে পরামর্শ দেই, বা তার সম্পর্কে মানে যার সম্পর্কে জানতে চান আমরা ভালোভাবে খোঁজ খবর দিতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে, অনেকের আছে যে অফিসিয়াল যে কাজগুলো আছে, অফিসিয়াল যে নিয়মগুলো আছে, এগুলো আমি নিজে সুপারিশ এবং নিজে অনেক সময় তদবির করে যাতে তাড়াতাড়ি হয়, এটাও আমি করে দেওয়ার চেষ্টা করি। যদি, কারণ চলচ্চিত্রের স্বার্থে আমরা সবকিছু করতে রাজি। জি গুলজার ভাই, আমি আমি যদি কিছু মনে না করেন, তাজ ভাই আমি একটু ইন্ট্রোডিউস করে দেব। হ্যাঁ অবশ্যই। শিওর ইসলাম ভাই। গুলজার ভাই যার কথা বলছিলাম, উনি আসছেন আমাদের স্টুডিওতে, এখন উনি নেটওয়ার্কের প্রবলেম করছে। উনি হলেন জ্যোৎস্না ইসলাম সিনেবাজ ফিল্ম প্রোডাকশনের চেয়ারম্যান। আর হ্যাঁ, জ্যোৎস্না ইসলাম উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান, আমাদের প্রিয় গুলজার ভাই। আসসালামু আলাইকুম গুলজার ভাই, কেমন আছেন? আমি জ্যোৎস্না বলতেছি। আপনার সাথে বোধহয় দেখা হয়েছিল, পার্টিতে দেখা হয়েছিল। কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আমাদের পেট্রন হলেন ফারুক ভাই। আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু আমরা পিছে হাঁটি নাই, এখনো আমরা আগিয়ে যাচ্ছি। আর আপনাদের দোয়ায় আশা করি, এন্ড হোপফুলি ওই যে করোনা ভাইরাসটা একটু হোক, সেটেল ডাউন হলে আমরা চাচ্ছি একটা ফিল্ম করার জন্য। তো আপনাদের সাহায্যের দরকার আছে আমাদের, এন্ড ডেফিনেটলি আমরা আপনাদের কাছে দিব। আসেন, করোনা ভাইরাস চলে গেলে আবার বাংলাদেশে আসেন, কাজ শুরু করে, আমরা সর্বতভাবে আপনাকে সহযোগিতা করব। আমরা এই ব্যাপারে কোনো মানে কোনো দ্বিধা নাই আর কি। আমরা আশা করি আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে, এবং সবাই যে যেখানে আছে সেখান থেকে সহযোগিতা করে আন্তরিকভাবে যদি আমরা মনে করি যে সবাই চলচ্চিত্র ভালো চাই, তাহলে অবশ্যই চলচ্চিত্র ভালো হবে, এর কোনো ভুল নাই। আমি একটা কথা বলি, এখনো আমরা যত মাধ্যমে আসুক, আমরা টেলিভিশন থেকে শুরু করে আমরা ইন্টারনেটের মাধ্যমে, তো অনেক মাধ্যমে অনেক কিছু দেখি, তারপরে মূল যে সেই চলচ্চিত্রের আবেদন কিন্তু একটুও কমে নাই। মানুষ কিন্তু ওই মানে ফুল লেন্থ ফিচার ফিল্মই কিন্তু দেখতে চাচ্ছে জগৎ ভরে। এবং এই যে সিনেপ্লেক্স বলি, সিনেমা হল বলি, সেখানে দেখার যে মানে একটি ইমোশন বা একটি আবেগ যেখানে রয়ে গেছে, এই চলচ্চিত্র থেকে মানুষের মনে একটু সরে যায় না। এখনো টেলিভিশনের বহুত আছে যেটা শুধুমাত্র চলচ্চিত্র নির্ভর করেই কিন্তু সেই টেলিভিশন চ্যানেলগুলো বেঁচে আছে, এবং প্রচুর দর্শক আছে। এবং দেখেন টিআরপি মানে রেটিং এ আমাদের বাংলাদেশে অনেক যেসব চ্যানেলগুলো এই সারাদিন চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠান দেখায়, সেটা দর্শক বেশি দেখে। তো এটা আছে যে আমরা মনে করি চলচ্চিত্র কখনো শেষ হবে না, হয়তো চলচ্চিত্রের উপর সমপর্যায় আসবে, কিন্তু চলচ্চিত্র শেষ হবে না। চলচ্চিত্রের যারা মানুষ, তারা যদি চলচ্চিত্রকে সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখতে চায়, অবশ্যই চলচ্চিত্র বেঁচে থাকবে। ভাইয়া, কিন্তু আমরা বিদেশি হলেও আমরা দেশের জন্য দেশপ্রেমিক। এই আমরা চাই যে দেশে বাঙালি ফিল্ম আর ভালো বাঙালি ফিল্ম চতুর্দিকে প্রচারক। আপনি যে আগে বলেন গোলাপি এখন ট্রেনে, এটা কিন্তু অনেক নাম ছিল। এখনো আমরা
ভালো লাগে, ভালো ফিল্মগুলো বারবার দেখতে ইচ্ছা হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যেটা লাস্ট কয়েক বছরে তেমন ভালো ফিল্ম আসে নাই, মার্কেটে তেমন ভালো আসে নাই। তাছাড়া আমরা আমাদের পাশের ইন্ডিয়ার সাথে আমরা কনস্ট্যান্টলি আমরা কম্পিট করে আসতে হচ্ছে, যার ফলে আমাদের বাংলা ফিল্মটা একদম পিছিয়ে গেছে। তো ওইখান থেকে আপার যদি একটু কন্ট্রিবিউশন থাকে, কারণ আমার মনে হয় বাংলা চলচ্চিত্র অনেক নেগলেক্ট অবহেলা হয়েছে অনেক দিক থেকে, যার ফলে আমরা আগিয়ে যেতে পারি নাই। তো আপা যেমন সব দিকেই তেমন, যেমন কাইন্ড, সবাইকেই সাপোর্ট করেন, চলচ্চিত্রকে আশা করি চলচ্চিত্রকেও সাপোর্ট করবেন আর ভালো প্রোডাকশনের জন্য সাহায্য করবেন। কথাটি বলবো যে আসলে আমাদের চলচ্চিত্র আগের মতো নাই, এটির অনেকগুলো কারণ আছে। এই কারণটা সবসময় ব্যাখ্যা করা যাবে না, শুধু এইটুকু আমি বলতে পারি যে আমাদের দেশের এখন যে চলচ্চিত্র ধারায় আসছে, মূলত যারা একসময় চলচ্চিত্রকে পেশা হিসেবে নিয়েছিলেন, যেসব প্রযোজকরা, প্রডিউসাররা আমি বলবো, তারা এখন চলচ্চিত্রে নাই। তাদেরকে নানাভাবে, যেমন প্রথম শুরু হয়েছিল অশ্লীলতা দিয়ে, দ্বিতীয়বার শুরু হয়েছিল ভিডিও পাইরেসি দিয়ে, মানে আমাদের ভালো চলচ্চিত্রগুলো যখন নির্মিত হতো সেটি চোরাই পথে করে কেবল লাইনে মানে প্রদর্শন করার মাধ্যমে সিনেমা হল থেকে দর্শকদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমাকে যেমন একদিন এক ট্যাক্সি ড্রাইভার বলেছিল যে স্যার আপনারা তো এখন চলচ্চিত্র বানান, আমরা তো হলে গিয়ে দেখি না। আমি বললাম যে কেন দেখো না? বলে যে যেদিন রিলিজ হয় তার পরদিন তো আমরা বাসায় কেবল লাইনের মাধ্যমে দেখতে পারি, তো সিনেমা হলে আর যাবো কেন? তো এই সমস্যাটা একটা সময় প্রকট আকার ধারণ করেছে। তখন দেখা গেছে যে আমাদের এখানে যারা বড় বড় প্রডিউসার ছিলেন, যারা বছরে 6-7টা ছবি বানাতেন এবং বিগ বাজেটে সুন্দর সুন্দর ছবি বানাতেন, তারা লোকসান দিতে দিতে একটা পর্যায়ে তারা বিদায় নিয়ে চলে গেলেন এবং সেই জায়গাটা পূরণ হলো না। ফলে এখন যারা ছবি বানাচ্ছে সত্যিকার অর্থে, এরা হচ্ছে কি অন্য ব্যবসা করেন, হয়তো শখের বসে একটা দুটি ছবি সিনেমা বানাইলেন, কিংবা যারা এখানে একেবারেই দীর্ঘদিন ধরে কাজ করছে, কোনোভাবে অন্য কোনো পেশা এখন তাদের যাবার সুযোগ নাই বা যেতে পারছে না, তারা ধরে পড়ে 2-3 জনকে কাছ থেকে কোনোভাবে টাকা জোগাড় করে আরেকজনকে নিয়ে এরকম করে একটা সিনেমা বানাচ্ছে জোড়াতালি দিয়ে। তো কারণ কাজে সেই সিনেমা গুলো ভালো হচ্ছে না। এরকম নানা প্রবলেম আছে। তো আমরা চাই যদি সঠিকভাবে সঠিক লোক যদি বিনিয়োগ করে এবং সিনেমাকে ভালোভাবে বিনিয়োগ করে, সিনেমার উন্নয়নে বিনিয়োগ করে, এবং সেক্ষেত্রে প্রদর্শকদের সহযোগিতা লাগবে। যে আমি একটি সিনেমা হলে দিলাম, আমার সিনেমা হল থেকে 5 লাখ টাকা একটা সিনেমা হলে টিকিট বিক্রি হলো, কিন্তু দেখা গেল আমাকে হিসাব দিল 1 লাখ টাকা, আর সেখানে পার্সেন্টেজে গিয়ে আমি পাইলাম 30,000 টাকা, অথচ সিনেমার কিন্তু দর্শকের টাকা দিয়েছে 5 লাখ টাকা। তো এরকম যদি হয় তাহলে তো প্রযোজক বাঁচবে না। এবং এটি আমাদের প্রদর্শকরা একসময় করে এমন একটা অবস্থা হয়েছে যে প্রদর্শকরা পরে সিনেমা পায় নাই, হাঁসের সোনা খাওয়ার মতো আর কি। একবারেই সব সোনার ডিম খাইতে গিয়ে হাঁসকে জবাই করেছে, এই প্রযোজকদেরকে জবাই করে করে এরা এই ইন্ডাস্ট্রি থেকে বিদায় করে দিয়ে এমন একটা অবস্থা করেছে, শূন্য করে দিয়েছে। এখন কেউ চলচ্চিত্র নির্মাণ করার লোক নাই, ফলে এখন তাদের হলে সিনেমা পায় না, তারা হল বন্ধ করতে বাধ্য হচ্ছে। তো এই প্রক্রিয়াগুলো আসলে অনেক গবেষণার বিষয় আছে। আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি, এখন সেই কথায় আর কাজ হচ্ছে না। এখন কাজ হবে একমাত্র আমরা যেটা বলেছি, সরকারের একটা কমপ্লিট একটা প্ল্যান দরকার। আমাদের চলচ্চিত্র নিয়ে সরকার কি ভাবছে, যদি ভাবে চলচ্চিত্র উন্নয়ন করবে তাহলে অবশ্যই এখানে সরকারি বিনিয়োগ আসতে হবে। অন্য সব জায়গায় যদি বিনিয়োগ সরকার হতে পারে তাহলে চলচ্চিত্র কেন নয়? আমাদের এইটাই প্রশ্ন। আমাদের প্রশ্ন যে 2012 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন। দেখেন কি একটা অদ্ভুত বিষয়, আমাদের চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন এবং একই যেদিন উনি শিল্প ঘোষণা করেছেন তার 1 সপ্তাহের মধ্যে একটা গেজেট ছাপা হয়েছে। সেই গেজেটে স্পষ্ট বলা হচ্ছে যে চলচ্চিত্র অন্যান্য শিল্পের ন্যায় যাবতীয় সুযোগ সুবিধা পাবে সরকারের কাছ থেকে। কিন্তু দুঃখের বিষয় 2012 সাল থেকে আজ 2020 সাল পর্যন্ত আমরা একটি ক্ষেত্র শিল্পের কোনো সহযোগিতা সরকারের কোনো দিক থেকে আমরা পাইনি। তাহলে আমাদের লাভটা কি হইলো? খালি মুখে মুখে শিল্প হইলাম আমরা সেই কমার্শিয়াল বিদ্যুৎ বিল দেই সিনেমা হলগুলো। আমরা যদি একটি সিনেমা তৈরি করার ক্যামেরা কিংবা লাইট কিংবা এডিটিং প্যানেল কিংবা লেন্স যা কিছুই বলি,
যখনই আমদানি করি আমরা সেটা বাণিজ্যিক ট্যাক্স, কোনোটা 300%, কোনোটা 200% দিয়ে আনতেছি, অথচ এটা যদি শিল্পের মধ্যে পরিণত হতো আমরা 2.5%, 5% দিয়ে আনতে পারতাম। তাহলে আমাদের যন্ত্রপাতিগুলো কম দামে আনলে আমাদের প্রোডাকশন কস্ট কমে যেত, এখানে ইন্ডাস্ট্রিগুলো আর ডেভেলপ হতো। এখন আমাদের কয়েকজন সিনেপ্লেক্স নির্মাণ করতে গিয়ে, যেমন আমি একজন ব্যক্তির কথা বলি, আমাদের পুরানো ঢাকায় একটা ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন সিনেমা হল, আপনারা অনেকে জানেন হয়তো। সেই লায়ন সিনেমা হলটা এখন নাই, কিন্তু সেই লায়ন সিনেমা হলের মালিক মির্জা আব্দুল খালেক, উনি ঠিক আমাদের যে বাবুবাজারে যে বুড়িগঙ্গার উপরে যে ব্রিজটা হয়েছে তার পশ্চিম পাড়ে, অর্থাৎ কামরাঙ্গি, ওটাকে কি বলে, আরে কি থানা বলে, বুড়িগঙ্গার ওপারে আর কি, সেখানে উনি একটি, হ্যাঁ, বুড়িগঙ্গার জাস্ট ওই পারে যে আমাদের বাবুবাজার ব্রিজ হয়েছে, কামরাঙ্গীর চরে একটা সিনেপ্লেক্স করেছে। বুঝি নাই, হ্যালো, হ্যাঁ, যাও কার ওখানে 4টা সিনেপ্লেক্স উনি করেছেন হলের মধ্যে। কিন্তু উনি যখন ওটা সিট থেকে শুরু করে সবকিছু তো আমদানি করতে হয়, ওটার আসন থেকে শুরু করে, উনি দেখলেন কোনোটা 200% ট্যাক্স দিতে হয়, কোনোটা 300% ট্যাক্স দিতে হয়। তো উনি তো অনেকদিন ধরে বসে আছে, এত টাকা বিনিয়োগ, তবে শিল্পের সুবিধা কি পেলাম? অনেক দৌড়াদৌড়ি করছে উনি, কিন্তু কোথাও উনি শিল্পের সুবিধা পায়নি। আমরা সেটির জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোথায় যেন আটকে আছে। এটা যখন ক্লিয়ার হবে তখন হয়তো চলচ্চিত্র শিল্পের উন্নয়ন হবে। ভাইয়া আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যে আমাদের আপনি বলছেন যে পরিবেশ, সিনেমা হলে কিন্তু আগের মতো পরিবেশ নাই। ঢাকায় কয়েকটা সিনেমা হল আছে যেখানে শপিং এর মলের মধ্যে, কিন্তু অন্য জায়গায় অন্য শহরে কেন আপনারা যেতে করেন না? তাহলে একটা পরিবেশ হবে। না না, সেটা আমি আগেই বলেছি, আমাদের অন্য যে সিনেমা হলগুলো আছে সেগুলো তো দর্শকের দেখারই পরিবেশ নাই, না আছে সিট ব্যবস্থা ভালো, না আছে, ওটা তো কোনো সাউন্ড অনেক ভালো করে শোনা যায় না। কারণ আমরা বললাম যে সিনেমা বানাচ্ছি ডিজিটাল সিস্টেমে, আর সিনেমা হলগুলো আছে সেই অ্যানালগ সিস্টেমে, তো সেখানে সিনেমা প্রদর্শিত হয় না ঠিক মতো, মানুষ বিরক্ত হয়ে চলে আসে হল থেকে বের হয়ে, না ভালো ছবি দেখা যায়, না ভালো শব্দ শোনা যায়। সিনেমার তো একটা বিশাল মানে আমি বলবো যে এফেক্ট তৈরি করে তো সাউন্ড। সাউন্ডই যদি ভালো করে মানুষ না শুনতে পায়, যদি ডায়লগ না শুনতে পায়, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক না শুনতে পায়, তো সিনেমা দেখে তো কোনো মজা নেই। ফলে হয় কি, সিনেমার প্রতি একটু বিরক্ত হয়ে বেরোয় আসছে। তো আমাদের সেই হলগুলোকে বা নতুন করে সংস্কার করতে হবে, অথবা নতুন করে সিনেমা নির্মাণ করতে হবে। এবং সেক্ষেত্রে সরকারি, অবশ্যই ঘুরে ফিরে বলবো, সরকারের অর্থনৈতিক সহযোগিতা দরকার। আর কি বলতে পারি বলেন? আচ্ছা ইসলাম ভাই, হ্যাঁ হ্যাঁ গুলজার ভাই, আমি একটা বিষয়, আমি দুজনের থেকে প্রশ্ন, হ্যাঁ আমি একটা বিষয় এড করতে চাইছিলাম আপনাদের দুজনের কাছে প্রশ্ন আর কি। আচ্ছা, বর্তমানে যে শিল্পী সমিতির যে একটা দ্বন্দ্ব চলতেছে, আমরা নিউজে দেখি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা নিউজ দেখি যে শিল্পী সমিতির মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে, এন্ড স্পেশালি 186 আর্টিস্টকে বাদ দেয়া হয়েছে। এই সম্পর্কে যদি আপনারা দুজনেই কিছু আমাকে বলেন, এটা কারণ কি? আচ্ছা, এই বিষয়টা যদি বলতে হয়, আমি আসলে এটি একটা খুব মানে অপ্রিয় জায়গা হয়ে গেছে আর কি বিষয়টা। কেননা একজন মানুষ, হ্যাঁ হতে পারে যে আমরা যেটা এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল অনেক আগেই, যে একজন একসময় শিল্পী সমিতির একজন সভাপতি ছিলেন, যার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে তিনি টাকা নিয়ে অনেককে সদস্যপদ দিয়েছেন, যারা 2-1টা চরিত্র অভিনয় করেছে, কিংবা ওই যে আমাদের সিনেমার ভাষা একটা বলে পাসিং ক্যারেক্টার, মানে আসা যাওয়া করে, ডায়লগও থাকে, এরকম আছে না কিছু ক্যারেক্টার সিনেমায়, তো সেরকম করেছে। তাদেরকেও কারওয়ান বাজারের কিছু দোকানদার তাদেরকেও সদস্যপদ দিচ্ছে, অভিযোগ আছে, কিন্তু সেটি সত্যতা কতটা সেটি নিয়ে প্রশ্ন আছে। তারপরেও আমরা বলি যে আমরা তাদের কথা বাদ দিলাম, এমন কিছু শিল্পীকে বাদ দেওয়া হয়েছে, এমন কিছু সদস্যকে মানে তার সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে যারা নায়িকা ছিল,
এবং তারা ৮-১০টা সিনেমার একদম মানে বাংলাদেশের একসময় টপ নায়ক মান্নার সাথে অভিনয় করেছে, রুবেলের সাথে অভিনয় করেছে, ইভেন অমিতাভের সাথে অভিনয় করেছে, এরকম লেভেলের অভিনয় করেছে, ওমর সানির সাথে অভিনয় করেছে। সেই শিল্পীকেও বাদ দিয়েছে। তার মানে তখনই আমরা বুঝি যে না, এখানে পক্ষপাতী কিছু একটা হয়েছে, যে আমরা কাউকে চিনি না, অখ্যাত কাউকে বাদ দিত, সেটা আমাদের বক্তব্য ছিল না, যে ঠিক আছে বাদ দিতেই পারে যদি এরকম সত্যিকার শিল্পী না হয়। কিন্তু যিনি শিল্পী তাকে কেন বাদ দিবেন? এরকম অনেক আছে যে, এবং অভিযোগ এসেছে যে একজন শিল্পী সে অনেক ছবিতে অভিনয় করে, হয়তো নায়ক না, কিন্তু নায়ক সবার হতে হবে তা তো না। তো সে অনেক ছবিতে অভিনয় করেছে, সে শিল্পী সমিতির মেম্বার, তার কাছে একটা কোরবানির সময় গরু চেয়েছে, শিল্পী সমিতির একজন কর্মকর্তা, তিনি গরু চেয়েছে যে কোরবানির সময় গরু দিবে। তো তার তখন আর্থিক সঙ্গত নেই যে একটা ৮০,০০০, ৯০,০০০ বা ৭০,০০০ টাকা দিয়ে একটা গরু কিনে দিবে। সে জোগাড় করে বলেছে ভাই আমার কাছে টাকা নেই, ২০,০০০ টাকা আমি দিলাম। এই যে সে গরু দিতে পারে না দেখে তার সদস্যপদ বাতিল হয়ে গেছে। তো এটি তো কোনো যুক্তি হতে পারে না। আমরা যেটা বলি, হ্যাঁ এটা শিল্পী সমিতির ব্যাপার, আমরা পরিচালক বা প্রযোজক বা অন্য সমিতির ব্যাপার না। কিন্তু আমাদের ব্যাপার তখনই হয় কারণ প্রত্যেকটা সংগঠন বিশেষ করে প্রযোজক আর পরিচালক সমিতির উপর নির্ভরশীল, কারণ তারা আমাদেরকে গার্জিয়ান মনে করে এবং তারা যখনই কোনো সমস্যা পড়ে আমরাই সহযোগিতা করি। কারণ প্রযোজককে অনেক শিল্পী অনেক প্রযোজককে জীবনে দেখেও নাই, সেই প্রযোজক কি করছে পর্দার আড়ালে থেকে, বা আমি বলবো যে সে একেবারে আড়ালে থেকে পরিচালকের মাধ্যমে একটি সিনেমা নির্মাণ করছে। এরকম অনেক প্রযোজক আছে যিনি কখন সামনে আসেন না, তার অন্য ব্যবসা থাকে। তো সেক্ষেত্রে সরাসরি হচ্ছে শিল্পী এবং অন্যান্য টেকনিশিয়ানদের গার্জিয়ান হচ্ছে পরিচালকরা, একেবারে সরাসরি। কারণ পরিচালকের নির্দেশে প্রত্যেকটা শিল্পীকে কাজ করতে হয়, তিনি যত বড় শিল্পী হোক। শিল্পীরা তো পরিচালকের ডিরেকশনে কাজ করে নাকি শিল্পীর ডিরেকশনে পরিচালক চলে, তা তো না। তো সেক্ষেত্রে আমার যদি এখন একটা শিল্পীকে দরকার, আমি জানি সে শিল্পী, তাকে যদি শিল্পী সমিতি বাদ দিয়ে এফডিসিতে তাকে প্রবেশ করতে নিষেধ করে, তাহলে আমি কেন সেটা মেনে নিব? কারণ আমার তো সে আমার ছবির আর্টিস্ট, তাই না? আমার তো তাকে লাগবে। তো এই যে অনিয়মগুলো করছে এবং সেই শিল্পীগুলো তাদের চোখের পানি দেখেছে এবং তাদেরকে অনেক অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে এবং অনেকের কাছে এরকম হচ্ছে যে একটি সদস্য পদের ফর্ম কিনতে নিচে 10,000 টাকা, যে আমি সদস্যপদ দিব কি দিব না জানি না, কিন্তু আশ্বাস দিচ্ছে যে ঠিক আছে তুমি আগে ফর্ম নাও। সে কারণে তার কাছে 10,000 টাকা নিচ্ছে, পরে তাকে সদস্যপদও দেয় নাই, 10,000 টাকাও ফেরত দেয় নাই। এটা কোনো কথা হলো একটা? তো এরকম অনেককে করেছে, আর 184 জনকে তো বাদই দিচ্ছে। আর একটা উদাহরণ দেয়, যেমন আমাদের জানেন মৌসুমীর বোন ইরিন, সেও কিন্তু অনেক ছবির নায়িকা। আজকে যে শাকিব খান টপ নায়িকা, তার প্রথম নায়িকা হচ্ছে ইরিন, এবং ইরিনেরও প্রথম নায়ক হচ্ছে শাকিব খান। তারপর সে ইরিন মান্নার সাথে অভিনয় করছে, ইরিন অমিত হাসানের সাথে অভিনয় করছে, ইরিন আরো অনেকের সাথে অভিনয় করছে। তার সদস্য খারিজ করেছে কেন? সে মৌসুমীদের বোন। এই এখন যারা আছে তারা মৌসুমীদের ওমর সানিদের এন্ট্রি প্যানেল, তাদেরকে এরা ভোট দিবে না, এবং যাদেরকে ভোট দিবে না তারা মনে করছে তাদের সদস্যপদ তারা বাতিল করছে। এটা একটা সম্পূর্ণ অনিয়ম। সে কারণে আমরা বলেছি যে এই অনিয়ম অবশ্যই দেওয়া যায় না। এটিকে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, এই চলচ্চিত্রের গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে প্রযোজক এবং পরিচালকরা এটা করতে বাধ্য এবং তারাই সেটা করছে। গুলজার ভাই, আমি একটু আপনার সাথে এই যে 168 আর্টিস্ট, 184, হ্যাঁ এই যে 84 আর্টিস্ট, উনাদেরকে হয়তো বা সবাইকে আমি চিনি না। আর যে বর্তমানে জেনারেল সেক্রেটারি, ওরেই তো আমি চিনতাম না। তো ইস্যুর পরে যখন আমি নিউজে দেখলাম তখন ছিলাম। তো আমি পরে চিন্তা করলাম যে উনি কি ফিল্ম করছে, পরে উনার তো কোনো ফিল্মই আমি দেখি নাই। তো আরেকটা ব্যাপার আমি এড করতে চাই, যে মানুষ নিজেই একটা ব্র্যান্ড, হ্যাঁ, সাদিকা পারভিন পপি নিজেই একটা ব্র্যান্ড, ঠিক আছে। আমি হয়তো বা 184 আর্টিস্টকে চিনি না, কিন্তু আমি না, দুনিয়ার এমন কোন জায়গায় বাঙালি নাই যাকে সাদিকা পারভিন পপিকে চিনে না। পপিকে বাদ দেওয়া হয়েছে কি কারণে? পপিও কি ওই মানে ইয়ে করে না, মানে মেইন ক্যারেক্টারে ইয়ে ছিল না, আর্টিস্ট ছিল না, না কি ছিল, সমস্যা কি ছিল?
কে পপি পপির কথা বলছে? হ্যাঁ না, এখন তো এখন হ্যাঁ হ্যাঁ এখন যেটা হয়েছে ওকে বাদ দেওয়া হলো। এখন যেটা হয়েছে বলি, এখন তো মূল যারা জনপ্রিয় এই মুহূর্তে যারা জনপ্রিয় শিল্পী বাংলাদেশে, ইয়াং বলি বা একটু সিনিয়র বলি বা যারা মিডিল এজে আছে, যেমন আমরা যদি বলি ফেরদৌস, রিয়াজ, শাকিব খান, অমিত হাসান, ওমর সানি, সাইমন, তারপরে মানে সাইমন সাদিক এখন রাইজিং এ ভালো অবস্থা আছে, সাইমন সাদিক কিংবা বাপ্পি, এই যে লেভেলের, আবার নায়িকাদের মধ্যে যে মৌসুমী, পপি, নিপুণ, পূর্ণিমা সহ এই লেভেলের যারা আছে, এরা তো পুরা এই ওদের মানে ওদের এই অন্যায় আচরণের প্রতিবাদ করছে। ওরা তো সরাসরি স্টেটমেন্ট দিচ্ছে পত্রিকায়, ওরা তো টেলিভিশনের ক্যামেরায় সরাসরি বলছে যে ওরা অন্যায় করছে, ওদের এই অন্যায়ের থেকে আর কোনো পথ নেই, ওদের সরে যাওয়া উচিত। ওরা যে অন্যায় করছে সে অন্যায় শাস্তি হিসেবে ওদের পদত্যাগ করে এখান থেকে চলে যাওয়া উচিত। তো এটা সবাই কিন্তু বলছে। এখন দু চারজন ডাকছে যারা একেবারে ওই লেভেলের না, শিল্পী পর্যায়ের না। যেমন একজন প্রশ্ন করছে যে আমাকে যদি 5টি ছবি করার পরেও যদি আমার সদস্যপদকে বাতিল করা হয় বা বলা হয় যে তোমার না 4টি ছবি করার পরে যে তোমার 5টি ছবি হয় নাই, তোমার রিলিজ হয় নাই, কাজেই তুমি নায়িকা হও নায়ক হও, তোমাকে পার্মানেন্ট মেম্বার করা হবে না। তারা প্রশ্ন করে উল্টা যে যিনি এখন সাধারণ সম্পাদক আছে তিনি তো একটা ছবি রিলিজ হওয়ার পরে এখানকার পার্মানেন্ট মেম্বার হয়েছেন, তিনি হলেন কেন? তারটা তো অবৈধ, তাকেও তো সদস্যপদ খারিজ করে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু তারা কোনো জবাব দিচ্ছে না। এই প্রশ্ন কিন্তু সরাসরি করছে, এটি টেলিভিশন ক্যামেরায় করছে, এটি নিউজ পোর্টালে করছে, এটা অনলাইন যে আমাদের নিউজ এজেন্সিগুলো আছে সেখানে করছে, কিন্তু এটির কোনো উত্তর কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তার মানে নিজেরা অবৈধ হয়ে থাকছে, অন্যকে বৌদ্ধকে যারা 5টা 6টা ছবি করছে তাদেরকে বাদ দিয়েছে। অর্থাৎ তাদের মতের সাথে যাদের মত মিলছে না বা তার কর্মকাণ্ডে যারা সামান্য প্রতিবাদ করছে অথবা তারা ধারণা করছে যে এরা তাদেরকে ভোট দিবেন আগামীতে, তাদেরকে কিন্তু সদস্যপদ বাতিল করে দিচ্ছে, যেটা সম্পূর্ণ অন্যায় বলতে হবে, এটার কোনো সন্দেহ নেই। গুলজার ভাই আমি একটু নুরুল ইসলাম ভাইয়ের কাছে একটু যাব। ইসলাম ভাইকে একটু জিজ্ঞেস করি, আপনি কি বর্তমানে শিল্পী সমিতির যে জেনারেল সেক্রেটারি ওনাকে চিনে দেখছেন? না, আমি ধন্যবাদ তাজ ভাই, আমি চিনি না। এবং আমি যেটা আমার প্রিয় গুলজার ভাইয়ের কাছ থেকে যে কিছু জিনিস আমরা জানলাম এখন, গুলজার ভাই একটা পয়েন্ট আউট করেছেন যে হয়তো কোনো সমিতির কেউ যদি কোনো দোষ করে তাহলে তাকে সমিতির থেকে বাদ দেওয়া যায়, কিন্তু এই একজন প্রতিষ্ঠিত নায়ক নায়িকা বা সাইড অভিনেতা অভিনেত্রী যারা প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদেরকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এটা একটা হিংসাত্মক ব্যাপার হইতে পারে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা আমি মনে করি। না হলে আমাদের যে চলচ্চিত্র সমিতি বলেন, অন্যান্য সংগঠন বলেন, এই পরিচিত এতজন শিল্পীকে সংগঠন থেকে বাদ দেওয়ার কোনো যুক্তি আমি মনে করি না। হ্যাঁ, না, সেটা তো হয় না। আপনি যদি প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র থাকে, গঠনতন্ত্রে যখন আপনার সদস্যপদ দেন, সে যদি গঠনতন্ত্রের কোনো নিয়ম নীতি ভঙ্গ করে, যেমন একটা আছে যে নিয়মিত চাঁদা না দেয়, কিংবা সমিতি কোনো সিদ্ধান্তে অমান্য করে, কিংবা সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, কিংবা সে যদি কোনো ফৌজদারি বিচারে দোষী সাব্যস্ত হয়, এরকম কতগুলো বিধি থাকে যেটা তার সদস্যপদ বাতিল হতে পারে। তো একটা লোক যদি তার কিছুই না করে থাকে, কোনো অপরাধী না করে থাকে, তার সদস্যপদ খারিজ করা যায় না। কারণ শিল্পী, চলচ্চিত্র আমরা পরিচালক, আমরা প্রযোজক যারা আছে, এটা তো এমন কোনো কথা নাই যে তার রেগুলারই পরিচালনা করে যেতে হবে, কারণ তার তো প্রযোজক পেতে হবে। আবার শিল্পীদেরও ক্ষেত্রে একই খাটে, যে সেতে সবসময় অভিনয় করতে পারবে তার তো কোনো কথা নাই, তাকে তো অন্যদের ছবিতে নিতে হবে, তাই না? তার মানে সে একটা কাজ পাইলো না 1 বছরে বা 2 বছরে, দেখেই তাকে সদস্যপদ বাদ দিয়ে তাকে বিদায় করে দেওয়া, এটি তো সম্পূর্ণ একটা অমানবিক কাজ এবং একেবারে অন্যায় কাজ।
তো এটি যারা করে তারা যে কত মানে নিজ ব্যক্তি স্বার্থে এই কাজগুলো করছে সেটি এখন সবার কাছে একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে, যে কারণে এখন বিভিন্ন দিক থেকে একটা চেষ্টা আসছে তাদের পক্ষ থেকে যাতে আমরা এটাকে মানে মিটমাট করে ফেলি। অনেকে বলে যে কাদা ছোড়াছুড়ি, আসলে তো কাদা ছোড়াছুড়ি এখানে কিছু নাই। একটা অন্যায়ের প্রতিবাদ করাটা তো কাদা ছোড়াছুড়ি না, অন্যায় এটা করলো সেটাকে মেনে নেওয়ার মধ্যে তো কোনো আনন্দ নাই। তো যে অন্যায় করছে, যেমন আমরা বলেছি যে আমরা তো শিল্পী সমিতির প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আমাদের ব্যক্তি বিশেষের অন্যায়ের প্রতি আমাদের ক্ষোভ। একটি ব্যক্তি বিশেষের অন্যায় আচরণের প্রতিবাদ করছি আমরা, যাতে সেই অন্যায়টা এখানেই পরিসমাপ্তি হয় এবং যাতে চলচ্চিত্রের উন্নয়ন হয়। চলচ্চিত্রের আর বাড়তে দিলে এটা চলচ্চিত্রের ক্ষতিই হবে, এটা চলচ্চিত্রের কোনো ভালো কাজ হবে না। ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে গুলজার ভাই। আমরা একটু প্রচুর দর্শক, হ্যাঁ বলেন। না, আমি বলছি যে আমার কিন্তু মোবাইলের চার্জই শেষ হয়ে যাচ্ছে, আর কতক্ষণ চলবে? হ্যাঁ, আমরা এর মধ্যে আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে, বাট আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বর্তমান পরিস্থিতি অনেক জানলাম, কি হচ্ছে আমাদের ধন্যবাদ আপনাদেরকেও। না, এরকম একটা কথা বলতে পারলাম, আপনারা জানতে পারলেন, এটাও আমার জন্য একটি ভালো যে আমি আপনাদেরকে অন্তত মাধ্যমে, আপনাদের মাধ্যমে অন্যদেরকে জানাতে পারলাম যে আমরা কেন কি অবস্থানে আছি। অনেকে তো ভুল বোঝে, অনেকে মনে করে যে আমরা বুঝি একজনের উপরে শুধু শুধু আক্রমণ করি বা তাকে বেকায়দায় ফেলার জন্য করি, কিন্তু আসলে আমাদের এখানে ব্যক্তি স্বার্থ নয়। এমন না যে হ্যাঁ আমাদের কারোর বিরুদ্ধে সে কোনো আইন নিচ্ছে। তবে দুঃখজনক ব্যাপার আরেকটা কথা বলি, যে আমাদের এই আরেকজন শিল্পী তার সদস্যপদ খারিজ করে দিলে সে একটি সাক্ষাৎকার দিয়েছিল বা ফেসবুকে হয়তো একটা লাইভ প্রোগ্রামে কিছু বলেছিল, তার অন্যায়ের প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে কি বলে ওটাকে আইটিসি যেটা ক্রাইম আইন আছে সেই আইনে ফেলে তাকে অ্যারেস্ট করায়া 3 দিন 4 দিন তাকে জেল খাটাও এনেছে এই সাধারণ সম্পাদক শিল্পী সমিতি। এটি আমাদের চলচ্চিত্রের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, যে আজ পর্যন্ত কোনো শিল্পীকে একজন শিল্পী সমিতির নেতা হয়ে বা অন্য কোনো সংগঠনের কোনো কর্মী তার নামে মামলা করে তাকে জেল খাটিয়ে এনেছে, এরকম কোনো উদাহরণ আমাদের এই চলচ্চিত্র শিল্পের, বলবো যে এই 70 বছরের মতো বয়স হয়ে যাচ্ছে, সেই 57 থেকে আজ মানে কি বলে এটাকে 20 সাল, প্রায় কত বছর হলো, 63-64 বছর বয়স হচ্ছে। তো এতদিন পর্যন্ত এরকম কোনো ইতিহাস সৃষ্টি হয় নাই। এই প্রথম একটা কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি হলো, একটা উদাহরণ তৈরি হলো যে একজন শিল্পী সমিতি কর্মকর্তা আর একজন শিল্পীকে মামলা দিয়ে তাকে হাজত খাটায় তারপরে তাকে আমাদের জামিন করায় আনতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন তো কতটা প্রতিহিংসা পরায়ণ হলে একটা মানুষ এটা করাইতে পারে। গুলজার ভাই আমাদের সময়ও অনেক যাচ্ছে। হ্যাঁ গুলজার ভাই আমাদের সময় চলে যাচ্ছে, আসলে অনেক সময় হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাকে। একটু আমি এড করব শুধু শেষ করার আগে, যে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, যে জায়গায় আমরা একজন ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি করতে হলে অনেক সময়ের ব্যাপার হয়। একজন রাজ্জাক, একজন শাবানা, একজন ববিতা কবরী, একজন ফারুক তৈরি হতে আমাদের চলচ্চিত্রে অনেক সময়ের ব্যাপার আমি মনে করি। সেই জায়গায় আমরা ইচ্ছে করে প্রতিষ্ঠিত শিল্পীকে বাদ দিয়ে দেব। এই যে আপনি যেটা বললেন মামলা করে আরেকজনকে ছাড়িয়ে নিতে হচ্ছে, এটা যেমন চলচ্চিত্রের জন্য ক্ষতিকারক, আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের জন্য এটা একটা বিরাট হুমকি স্বরূপ। তো আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি গুলজার ভাই, যে আমাদের যদি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উন্নত মানের পৌঁছে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের বিশ্লেষণ করতে হবে আমাদের আগের সিনেমা, বর্তমান সিনেমা, আমাদের আগের দর্শক, বর্তমান দর্শক চিন্তা ভাবনা করতে হবে। এবং আরেকটি ব্যাপার যেটা, আমাদের সিনেমা হলগুলোকে আধুনিকীকরণ করতে হবে। হ্যাঁ, যাতে আমাদের সিনেমার পরিবেশটা তৈরি হতে, মানুষ হলে ঢুকেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, যা আমি একটা ভালো জায়গায় বসছি,
এয়ার কন্ডিশন থেকে শুরু করে সিট থেকে শুরু করে মানুষ ভিতরে ঢুকলেই যেন একটা বুঝে যে আমি একটা জায়গায় আসছি, আমি ফিল্মটা যেই হোক আমি এনজয় করব। এই পরিবেশটা কিন্তু করতে হবে এবং তার সেটাতে আমি আপনার প্রতি রিকোয়েস্ট করব, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি চলচ্চিত্র সমিতির সভাপতি হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে, আমি জানি চেষ্টা করছেন অনেক, আপনাকে ভূমিকা নিতে হবে অনেক, এবং আপনার ভালো চিন্তা ভাবনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সরকারের সাথে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে আমি মনে করি একটা ফান্ড আপনি পেয়ে যাবেন ভবিষ্যতে। থ্যাংক ইউ আপনাকে। আর তাও ভাই যদি অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমরা চেষ্টা করছি। আপনারাও যদি কোনোভাবে কোনো রকম সুযোগ থাকে আমাদের সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং আপনারাও গর্ব করে বলতে পারবেন প্রবাসী থেকে যে না, বাংলাদেশে ভালো সিনেমা হচ্ছে এবং আমরা এই সিনেমাগুলো আন্তর্জাতিক মানের হচ্ছে, বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে প্রতিযোগিতায় গিয়ে সম্মান বয়ে আনছে। এটি অবশ্যই আপনারা যখন জানতে পারবেন আপনাদেরও ভালো লাগবে। কাজে আমরা সেই জায়গাটা অপেক্ষা আছি, আমরা চেষ্টায় আছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি বলি যে আপনারা যে যেখানে আছে, আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের যে দর্শকরা সারা পৃথিবীতে যে যেখানে আছে, বাঙালি বাংলাদেশি, তারা সবাই যেন এই আমাদের সিনেমার দিকে একটু সুনজর দেন এবং যার যেখান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের সিনেমা আবার তার স্বর্ণযুগ ফিরে পাবে, আবার দর্শক হৃদয় জয় করে তার সগৌরবে সিনেমা হলে সে প্রদর্শিত হবে। তাজ ভাই, ধন্যবাদ। তাহলে আপনাদের আজকের মতো এখানেই রাখি নাকি? তাজ ভাই কিছু বলবেন? থ্যাংক ইউ গুলজার ভাই, আর ধন্যবাদ আপনাদের মতো দুজন গুণী মানুষের সাথে আমি আজকে সময় স্পেন্ড করলাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর দুজনকে ধন্যবাদ। ইসলাম ভাই যদি কিছু বলেন আমরা যাওয়ার আগে দর্শকের উদ্দেশ্যে। আমি আমি নিজেকে ধন্য মনে করছি, আমি একজন সাধারণ মানুষ। আর গুলজার ভাই অনেক গুণীজন, গুলজার ভাইয়ের সাথে আজকে কথা বললাম, এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার। আর অনেক কিছু জানলাম, মনের ভাব প্রকাশ করলাম। আশা করি আমরা ভবিষ্যতে আরো কথা বলবো। আর আপনাকে অনেক ধন্যবাদ, গ্লোব টিভিকে অনেক ধন্যবাদ এই আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমি আমাদের লন্ডন থেকে, যেহেতু আমরা লন্ডনে আছি, লন্ডনের সমস্ত অভিনেতা অভিনেত্রী দর্শকদের পক্ষ থেকে গুলজার ভাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আশা করি আমাদের আবার আরেকদিন জমকালো আড্ডা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছে সবাই ভালো থাকেন। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি, থ্যাংক ইউ। মুক্ত থাকবেন। শুভরাত্রি। অনেক ভাই।